আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের ভারতের সঙ্গে দূরত্ব যত বেড়েছে, আস্থার সম্পর্কে যত চির ধরেছে, পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গেও ভীষণ ঘনিষ্ঠতা ভারতকে অস্বস্তিতে ফেলেছে এবং ভারত মনে করছে যে পাকিস্তান আসলে এই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে যে ভারতের ইস্টার্ন কমান্ড যদি অপ্রস্তুত থাকে, এ অবস্থায় পাকিস্তান পূর্ব থেকে মানে বাংলাদেশের ভেতর দিয়ে বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে আক্রমণ পরিচালনা করবে এবং পরবর্তী যুদ্ধক্ষেত্র হয়ে উঠবে এটি, এবং এটাই ভারতকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করছে। বাংলাদেশে আমার দেশ পত্রিকা শনিবার দিনব্যাপী বাংলাদেশ বিরোধী সেমিনার আজ দিল্লিতে এমন একটি শিরোনামে শনিবার খবর দেওয়ার পর দিল্লিতে খোঁজ নিয়ে জানা যায় যে এই বাংলাদেশ বিরোধী সেমিনার হিসেবে আমার দেশ যেটিকে অভিহিত করছে এবং যেখানে তারা বলছে যে এটি একটি বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা চালানোর এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের ওপর চাপ আরও বাড়িয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা, এছাড়াও একটা আওয়ামীপন্থী ভারত বিরোধিতার বয়ানের বিপরীতে ভারতপন্থী একটা বয়ান তৈরির চেষ্টা এই সেমিনার, যেখানে আমার দেশ মনে করছিল যে বাংলাদেশের যে 4 জন রিসোর্স পারসন সেখানে অংশ নিচ্ছেন, সেটাই এই বাংলাদেশ বিরোধী সেমিনারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেই সেমিনারের বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা যাচ্ছে যে আসলে ভারতীয় সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস বিভাগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে এবং ব্যাপক তৎপরতায় এই সেমিনারটির আয়োজন করেছিল, যেখানে ভারতীয় সেনাবাহিনীর বর্তমানে কর্মরত অন্তত 30 জন কর্নেল এবং তার চেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা অংশ নিয়েছিলেন। এই সেমিনারটি আয়োজন করেছিল, আমার দেশও সেটাই লিখছে, গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ এই নামের একটি দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক। এই থিঙ্ক ট্যাঙ্কটি পরিচালনা করেন ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সোধি। লেফটেন্যান্ট কর্নেল সোধির আয়োজনে এই সেমিনারটি আসলে পরিণত হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর বাংলাদেশ বিষয়ক কৌশল নির্ধারণের এক সেমিনারে। তার মানে দিল্লিতে এই বাংলাদেশ বিরোধী সেমিনার হিসেবে আমার দেশ যেই সেমিনারটিকে উল্লেখ করছে এবং বলছে যে বাংলাদেশ বিরোধী বয়ান তৈরি, প্রোপাগান্ডা তৈরি, আওয়ামী লীগ পুনর্বাসন এই সেমিনারের লক্ষ্য, এই সেমিনারের লক্ষ্য তার চেয়ে অনেক গভীর এবং অনেক সুনির্দিষ্ট। সরাসরি ভারতীয় সেনাবাহিনীর কৌশল নির্ধারণের এক সেমিনার ছিল এটি। ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বের সঙ্গে বাংলাদেশের পরিবর্তন, বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছে 5ই আগস্টের পর থেকেই, এবং এখন ভারতীয় সেনাবাহিনী প্রকৃত অর্থেই মনে করছে যে বাংলাদেশের সঙ্গে পরিস্থিতিটা এমন দাঁড়াচ্ছে যে তাদের জন্যে ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে শক্তি বৃদ্ধি করা, সামরিক কৌশল নির্ধারণ করা গুরুতর এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ কারণে এই সেমিনারটিতে মূল প্রবন্ধ পাঠ করেছেন মেজর জেনারেল মনোরাজ সিং মান। আমার দেশও তার কথাই লিখছেন। এখন তিনি ভারতীয় সেনাবাহিনীর ইকুইপমেন্ট ম্যানেজমেন্টের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু এই মেজর জেনারেল মনোরাজ সিং মান খুব শিগগিরই ইস্টার্ন কমান্ডে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে যাচ্ছেন। ইস্টার্ন কমান্ড কোনটি? ইস্টার্ন কমান্ড হচ্ছে 1971-এ জগজিৎ সিং আরোরা যেই কমান্ডের নেতৃত্বে ছিলেন এবং ভারত পাকিস্তান যুদ্ধ তখন যেটি অনুষ্ঠিত হলো বাংলাদেশ সীমান্ত পার হয়ে, তো তখন তো পাকিস্তান সেটি, সেই ভারত পাকিস্তান যুদ্ধের নেতৃত্ব তখন কিন্তু দিয়েছিল ইস্টার্ন কমান্ড। তার নেতৃত্বে তখন ছিলেন জগজিৎ সিং আরোরা। তাহলে বুঝতে সুবিধা হবে ইস্টার্ন কমান্ড কতটা গুরুত্বপূর্ণ ভারতীয় সেনাবাহিনীর জন্য এই বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা জুড়ে। এবং সে কারণে এই সেমিনারে আরও উপস্থিত হয়েছিলেন কলকাতার ফোর্ট উইলিয়াম ক্যান্টনমেন্টের কর্মকর্তারা, উপস্থিত হয়েছিলেন আগরতলা ক্যান্টনমেন্টের কর্মকর্তারা সহ ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টারের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা, কারণ তারা মূলত ইস্টার্ন কমান্ডের স্ট্র্যাটেজি বা কৌশল নির্ধারণের জন্যে এই একসঙ্গে সমবেত হয়েছিলেন এবং এই সেমিনারটির আয়োজন করেছিলেন।
দেখুন, বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত 4000 কিলোমিটারের বেশি এবং মানে সেই সীমান্তে যেমন চিকেন নেক থেকে খুব কাছে বাংলাদেশের সীমান্ত, সেই নিয়ে তো 5ই আগস্টের পর থেকে কথাই হচ্ছে। ভারতের 7 সিস্টার্স বা 7 রাজ্যের নিরাপত্তা নিয়ে যেমন ভারত চিন্তিত, ভারতের তো পশ্চিমবঙ্গের সঙ্গে লাগোয়া সীমান্ত আছে, সাতক্ষীরা দিয়ে বসিরহাট। ভারতের সঙ্গে নানা জায়গায় এই যে একটা পোরাস বর্ডার, সেটা নিয়ে ভারতের সামরিক বাহিনী এখন এতটাই উদ্বিগ্ন হয়ে উঠেছে যে ভারতের সামরিক বাহিনী সরাসরি মনে করছে যে তাদের সামরিক কৌশল এবং সামরিক শক্তি বৃদ্ধি করে রাখা দরকার এই পুরো সীমান্ত জুড়ে, এবং ইস্টার্ন কমান্ডকে প্রস্তুত থাকতে হবে। কারণ একটা শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশ আসলে ভারতের জন্য ক্রমাগতভাবে একটা ঝুঁকিপূর্ণ প্রতিবেশী দেশে পরিণত হয়েছে। এই সেমিনারটিতে, দিল্লির যে সেমিনার, সেই সেমিনারের যে কনসেপ্ট নোট, সেখানে ভারতীয় সশস্ত্র বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানের একটা বক্তব্য তুলে ধরা হয়েছে। আমার দেশের প্রতিবেদনেও সেটা আছে, যেখানে বলা হয়েছে, জেনারেল চৌহান যেখানে বলেছেন যে চীন, পাকিস্তান, বাংলাদেশের অভিন্ন স্বার্থ আগামী দিনগুলোতে ভারতের স্থিতিশীলতা এবং নিরাপত্তাকে মারাত্মকভাবে প্রভাবিত করবে। এছাড়াও কনসেপ্ট নোটে আসল যে ভয়ের কারণ বা উদ্বেগের কারণ ভারতের, সেটাও কিন্তু স্পষ্টভাবে আছে। কনসেপ্ট নোটে বলা হয়েছে, পাকিস্তানি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর একটা বক্তব্য তুলে ধরা হয়েছে। সেই বক্তব্যে আহমদ শরীফ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল যিনি পাকিস্তানের সেনাবাহিনীর, তিনি বলেছেন, এবার আমরা পূর্ব থেকে শুরু করব। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের ভারতের সঙ্গে দূরত্ব যত বেড়েছে, আস্থার সম্পর্কে যত চির ধরেছে, পাকিস্তানের সঙ্গে, পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গেও ভীষণ ঘনিষ্ঠতা ভারতকে অস্বস্তিতে ফেলেছে এবং ভারত মনে করছে যে পাকিস্তান আসলে এই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে যে ভারতের ইস্টার্ন কমান্ড যদি অপ্রস্তুত থাকে, এ অবস্থায় পাকিস্তান পূর্ব থেকে, মানে বাংলাদেশের ভেতর দিয়ে, বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে আক্রমণ পরিচালনা করবে এবং পরবর্তী যুদ্ধক্ষেত্র হয়ে উঠবে এটি, এবং এটাই ভারতকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করছে। এছাড়াও এই যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ঘন ঘন আমেরিকায় যাওয়া, মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে লাঞ্চ খাওয়া, সেগুলো ভারতকে উদ্বিগ্ন করে তুলছে। কারণ ভারতের সঙ্গে একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা ভালো যাচ্ছে না, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিয়ানমার নিয়ে আগ্রহ বা বার্মা অ্যাক্ট অনুমোদনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রকাশ্যে ঘোষণা দিয়েই আসলে মায়ানমারের যুদ্ধে জড়াতে চাইছে, সেটা তো পরিষ্কার। এবং সেই অবস্থায় যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে, বাংলাদেশের পার্বত্য অঞ্চল ব্যবহার করে মিয়ানমারে অস্ত্র পৌঁছতে চাইছে, সেটা শুধুমাত্র ভারত যে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে, চট্টগ্রাম অঞ্চলে কি ঘটছে, কিভাবে সেখানকার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের, সশস্ত্র গোষ্ঠীগুলোকে একরকমের উস্কে দেওয়া হচ্ছে, শুধু তাই সেই খবরগুলোর ভিত্তিতেই ভারতীয় সেনাবাহিনী নিশ্চিত হচ্ছে তাই নয়। ভারতীয় সেনাবাহিনী তাদের মণিপুর রাজ্য সহ 7 রাজ্যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠীর যেসব স্বায়ত্তশাসনের দাবি কিংবা নানা দাবিতে যেই গোষ্ঠীগুলো দশকের পর দশক ধরে কাজ করে আসছে, তাদের ভেতরে নানা রকম খবরাখবর নিয়েও, তাদের ভেতরকার নানা রকম খবরাখবর নিয়েও এই বিষয়ে নিশ্চিত হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এলাকাকে ব্যবহার করে তো বটেই, ভারতের 7 রাজ্যকেও একরকম, ভারতের 7 রাজ্যের স্থিতিশীলতাকেও একরকমের বিনষ্ট করে মিয়ানমারের যুদ্ধে জড়িয়ে পড়তে বা মিয়ানমারের যুদ্ধে আরাকান আর্মির পক্ষে সক্রিয় ভূমিকা রাখতে অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই চাওয়ায়, মানে মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে মিয়ানমারে যুদ্ধে জড়াতে চাইছে, যেটা সেই করিডোরের সময় থেকেই তো আমরা জানি। এরপর আপনারা যারা সম্প্রতি আমার বয়ানটি শুনেছেন যে মার্কিন বিশেষ বাহিনীর একজন সদস্য হঠাৎ ওয়েস্টিন হোটেলে মারা গেলেন, তার মৃত্যুর সূত্রে যেসব খবর বেরিয়ে আসছে, তাতেও বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ানমারে তৎপরতা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে
এবং ভারতের সন্দেহ পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিষয়টিকে, এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে, এর পক্ষে আছে। কারণ আসিম মুনিরের সঙ্গে ঘনিষ্ঠতা যেমন ভারতকে শঙ্কিত করছে, তেমনি পাকিস্তানের তাতে কোনো স্বার্থের সংঘাত ঘটে না যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো পদক্ষেপে ভারতীয় সীমান্তে সমস্যা তৈরি হয়। এই অবস্থায় ভারত ইস্টার্ন কমান্ডকে শক্তিশালী করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছে। কারণ ভারত ক্রমেই টের পাচ্ছে বাংলাদেশের সঙ্গে তার যে সীমান্ত দশকের পর দশক ধরে শান্ত ছিল, শান্তিপূর্ণ ছিল এবং একটা স্থিতিশীলতা ধরে রাখতে পেরেছিল, সেই স্থিতিশীল সীমান্ত এখন অস্থিতিশীল, এমনকি যুদ্ধক্ষেত্র হয়ে উঠতে পারে। এমনকি ভারত এমন খবরও পাচ্ছে, এমন প্রমাণের কথাও ভারত সেনাবাহিনী বলছে, যে কারণে ভারতীয় সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস বিভাগ এতটা উদ্যোগী হয়ে সীমান্তের বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে তাদের কর্মকর্তাদের এনে যুক্ত করলেন এই সেমিনারে। তাদের কাছে এমন খবরও আছে যে বাংলাদেশ একদিকে যেমন লালমনিরহাট বিমানবন্দরটিকে সক্রিয় করার চেষ্টা করছিল, সেই কাজটি একটু পিছিয়ে গেল, বগুড়ায় নাকি একটা বিমান ঘাঁটি তৈরি হচ্ছে। এই বাংলাদেশে নানা জায়গায় বিমান বাহিনীর শক্তি বৃদ্ধির খবর তারা পাচ্ছে। কোথাও কোথাও তারা মনে করছে নৌবাহিনী শক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখছে, এমনকি সেন্ট মার্টিনস দ্বীপকে ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র আরাকান আর্মিকে রসদ যোগাচ্ছে বলে যে খবর তাদের কাছে আছে বা তারা খবর পাচ্ছে কিংবা বিশ্বাস করছে ভারতীয় সেনাবাহিনী, সেই বিষয়েও তারা নজর রাখছে। কারণ তার মানে ভারতীয় বাংলাদেশের নৌবাহিনীর সঙ্গেও বাংলাদেশের নৌবাহিনীরও এই পুরো বিষয়টিতে একটা সায় আছে বলে ভারত এখন মনে করছে। ভারতীয় সেনাবাহিনী কিন্তু খুব ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে ওয়াকারুজ্জামানের সঙ্গে, বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে, এবং বাংলাদেশের সেনা প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান তারা ব্যাচমেট হয়, তারা নিজেদের মধ্যেও তাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কাজেই ভারতীয় সেনাবাহিনী অন্যদিকে মনে করছে যে বাংলাদেশের তিন বাহিনীর সঙ্গে তাদের যোগাযোগটাও খুব সক্রিয় আছে। কিন্তু এই যোগাযোগের ক্ষেত্রে তারা ভরসা রাখতে পারছেন না যে এই তিনজন শেষ পর্যন্ত নানা কিছুতে সায় দিয়েও শেষ পর্যন্ত তাদের নেতৃত্ব এবং বাহিনীগুলোতে তাদের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন কিনা। যদিও আমার দেশ পত্রিকা এখানে লিখছে যে তারা জানে, যা খবর তাদের কাছে এসেছে সেখানে তারা বলছে যে এটা হচ্ছে মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ওপর চাপ বাড়াতে এই বাংলাদেশ বিরোধী সেমিনারের আয়োজন। কিন্তু ভারতীয় সেনাবাহিনী নিশ্চিত, তারা মনে করে এই অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার খুব বেশি দিন আর বাংলাদেশে টিকে থাকতে পারবে না। মানে এই সরকারটি পড়ে যাবে, ভেঙে যাবে, অথবা মূল কথা ডক্টর ইউনূসের সরকারটি থাকবে না। কিন্তু ভারতীয় সেনাবাহিনী এই সেমিনারে বসেও আলাপ আলোচনা করেও এই বিষয়টিতে নিশ্চিত হতে পারেনি, ভরসা পেতে পারেনি যে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস পড়ে যান তাহলে বাংলাদেশে আসলে কোন বাহিনী নেতৃত্বে আসবে, কোন পক্ষ নেতৃত্বে আসবে। দেখুন, মিশরের আলোচনাটা তখন হয়েছে এই সেমিনারে, যে মিশরে যখন গণ অভ্যুত্থানের পর মুরসি সরকারের পতন হলো, মুসলিম ব্রাদারহুডের মহা জনপ্রিয় নেতা, সেই মুসলিম ব্রাদারহুডের পতন হলো কারণ তারা কট্টর পন্থার দিকে ঝুঁকে যাচ্ছিল, সেসব কারণে তখন ক্ষমতা গ্রহণ করেছিল পশ্চিমের উদ্যোগেই কিন্তু মিশরের সেনাবাহিনী প্রধান সিসি। কিন্তু বাংলাদেশে ডক্টর ইউনূস সরকার পড়ে গেলে ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান ক্ষমতায় যেতে পারবেন বা ক্ষমতা সুসংহত রাখতে পারবেন, সে বিষয়েও তেমন আস্থা পাচ্ছে না ভারতীয় সেনাবাহিনী। কারণ ভারতীয় সেনাবাহিনীও এই খবরটি পাচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে ইকবাল করিম ভুইয়া, রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার আজমি, এদের নেতৃত্বে, এই অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে একটা ইসলামপন্থী গোষ্ঠীর উত্থানের জন্য, যারা মূলত পাকিস্তানপন্থী গোষ্ঠীর উত্থানের জন্য, তাদেরকে সংহত করতে, তাদের মাধ্যমে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে, আসলে তিন বাহিনী প্রধানের বিরুদ্ধেই একটা অভ্যুত্থানের জন্য সক্রিয় কাজ চলছে। এবং এর ফলে ভারতীয় বাহিনীর ভেতরে এই নিয়েও শঙ্কা আছে যে ডক্টর ইউনূসের পতন হয়ে গেলেও যে স্থিতিশীলতাটুকু এখন আছে সেই পরিস্থিতিও মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে। জেনারেল ওয়াকারুজ্জামান গিয়ে যে কোনো নিয়ন্ত্রণ নিতে চাইলেই সেনাবাহিনীর ভেতর থেকেই পাকিস্তানপন্থী অংশটির
উত্থান ঘটতে পারে বাইরের রাজনীতিতে সক্রিয় পাকিস্তানপন্থী অংশের এক রকমের অনুমোদনে সমর্থনে, মানে একটা মানে জনতা সেনাবাহিনী বিপ্লবের মতো ঘটে যেতে পারে। এই সব মিলিয়ে আসলে ভারতীয় সেনাবাহিনী কিছুতেই সীমান্ত এই মুহূর্তে নিরাপদ রাখার জন্যে সামরিক কৌশল নির্ধারণ ছাড়া আর কোনো কিছুতে ভরসা পাচ্ছে না। সে কারণেই এই সেমিনারের আয়োজন, এবং বাংলাদেশের 4 জন রিসোর্স পার্সন এতে অংশ নিয়েছেন বটে। সেমিনারে আমন্ত্রিত রিসোর্স পার্সনরা ছিলেন সিনিয়র সাংবাদিক সৈয়দ বদরুল আহসান, লেখক শিক্ষাবিদ ডক্টর আবুল হাসনাত মিল্টন। আমি আমার দেশের পত্রিকা থেকেই পড়ছি, জুলাই বিপ্লবের পর পালিয়ে যাওয়া মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ এবং ব্যারিস্টার তানিয়া আমির। কিন্তু তারা প্রত্যেকেই যোগ দিয়েছিলেন কিন্তু বিভিন্ন দেশ থেকে জুমে অনলাইনে অংশ নিয়েছেন, এবং বাংলাদেশ সম্পর্কে তাদের যে দেখবার চোখ এবং তারা যেভাবে বাংলাদেশকে বিশ্লেষণ করেন সে বিষয়ে তারা কথা বলেছেন। এবং মানে বাংলাদেশে মৌলবাদের উত্থান, সংখ্যালঘু নির্যাতন, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কেন দৃঢ় বাংলাদেশ ভারত সম্পর্ক, বাংলাদেশে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটা ধর্মনিরপেক্ষ সংবিধানের প্রয়োজনীয়তা সহ নানা বিষয়ে এই রিসোর্স পার্সনরা সহ সেমিনারে যোগদানকারী ভারতের বর্তমান এবং সাবেক সেনা কর্মকর্তারা, বুদ্ধিজীবীরা এবং পররাষ্ট্র বিষয়ক বিশেষজ্ঞরা আলাপ করেছেন বটে। তবে এই পুরো আলাপটি, এই আলোচনাটি, এই সমাবেশটি যে ভারতীয় সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস বিভাগ একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেলের পরিচালিত থিঙ্ক ট্যাঙ্ক বা এনজিওর সমর্থনে আয়োজন করেছে, তার মূল কারণ ছিল বাংলাদেশ ভারত সীমান্তে ইস্টার্ন কমান্ডের কৌশল নির্ধারণ, শক্তি বৃদ্ধি। কারণ ভারতীয় সেনাবাহিনী মনে করছে এখন শুধুমাত্র কূটনৈতিক এবং রাজনৈতিকভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটিকে দেখা আর যথেষ্ট হবে না। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সামরিক কৌশল নির্ধারণ করে রাখা এবং এই সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধি করে রাখা, যুদ্ধ প্রস্তুতি নিয়ে রাখা ভারতীয় সেনাবাহিনীর জন্য অত্যন্ত প্রয়োজনীয়।